দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ পাটনা আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনার চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, পরিচালক, জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আপনার সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু দুর্ঘটনার হার অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন ঈদের সময়ে দুর্ঘটনা ঘটছে, যারা সারা বছর ধরেই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের পরিচিত কেউ না কেউ দেখা যাচ্ছে যে দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছেন। দুর্ঘটনার প্রতিরোধে কী করণীয়, দুর্ঘটনা হলে করণীয় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম। আপনাকে স্বাগত। জি, আপনাদেরকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। একটু যদি আমরা প্রথমে একটু পরিসংখ্যানেই যেতে চাই, যে আসলে অনেকেই মনে করেন আমাদের সকল আয়োজন বা সকল মনোযোগ ডায়াবেটিসে এতজন মারা যাচ্ছে, কিডনি রোগে এতজন মারা যাচ্ছে, ক্যান্সারে এতজন মারা যাচ্ছে, কিন্তু আসলে নীরবে যে আসলে দুর্ঘটনা একটা বড় ধরনের মৃত্যুর ঘাতক, সেটাও আসলে একটা চিন্তার বিষয় রয়েছে। কিন্তু আপনি যদি একটু পরিসংখ্যানগতভাবে বলেন যে ঈদের বা আপনি তো এই বিষয়ে অনেক দিন ধরে আমরা জানি যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, একটা যদি আমাদের দর্শকদের বলতেন যে আসলে আমাদের চিত্রটা যদি একটু আমাদের দর্শকদের জানাতেন। দেখুন, চিত্রটা আপনারা যদি পত্র পত্রিকা খুলেন এবং ইভেন আপনাদের টেলিভিশনের যে নিউজগুলো যায়, এগুলো ফলো করলেই চিত্রটা চলে আসে। আপনি এমন কোনো দিন পাবেন না পত্রপত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়াতে যে কারণে দুর্ঘটনায় নিহত হয়নি বা অনেক লোক আহত হয়নি। সেটা একটা কমন ব্যাপার। সুতরাং আপনি যদি একটা পরিসংখ্যান আমি বলি, গত এই ঈদের মধ্যে 6 দিন মোটামুটি বন্ধ ছিল। 6 দিনে দুর্ঘটনা কবলিত অবস্থায় 2000-এরও বেশি পেশেন্ট আমাদের নিটোর হাসপাতালে, আমাদের হাসপাতালে জরুরি বিভাগে শুধু এসেছে। এবং এদের মধ্যে আপনারা ধরেন আমরা প্রায় 500 রোগীকে ভর্তি করেছি ওখানে। আর তার মানে গুরুতর ছিল বলে তো আসলে ভর্তি করেছি। এবং অপারেশন করেছি প্রায় 450 হলো তাৎক্ষণিক অপারেশন। মানে এই 6 দিনের পরিসংখ্যান, এই 6 দিনের কথা বলছি। তাই সেটা যদি এই 6 দিনের অবস্থা হয় তাহলে একটা সহজেই অনুমান করতে পারেন। এবং আপনি যদি আমাদের থেকে একটা পরিসংখ্যান, আমরা প্রায় 45,000 থেকে 50,000 অপারেশন করি নিটোয়ে প্রতি বছর। জি, মানে প্রায় অর্ধ লক্ষাধিক বলা যায়। এর বেশিরভাগই হচ্ছিল দুর্ঘটনা কবলিত। তো এটা হলে একটা হাসপাতালে যদি এই চিত্র হয়, যদিও এটি সবার একটি আস্থার জায়গা, তারপরেও আপনি যদি অন্য মেডিকেলে যান, আপনি ঢাকা মেডিকেলে যান, আপনি রংপুর মেডিকেলে যান, আপনি চিটাগং মেডিকেলে যান, প্রত্যেক জায়গায় যেয়ে দেখবেন অর্থোপেডিক্সের হাসপাতাল বা ময়মনসিংহ এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে অর্থোপেডিক্স ওয়ার্ডে আপনি গেলেই দেখতে পাবেন যে সেখানে বিছানা নাই, নিচে রোগী শুয়ে আছে। তো সুতরাং দুর্ঘটনা এটি একটি, আমি মনে করি, একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সুতরাং এটাকে চিকিৎসাগত দিকটা তো হচ্ছে দুর্ঘটনা ঘটার পরে, কিন্তু এর আগেও দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমার মনে হয় এখন একটু নজর দেওয়া দরকার। কারণ বর্তমান সরকারের পরিকল্পনায় আমি যতটুকু জেনেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ যত বেশি রুগী হয় এত বেশি 20 কোটি মানুষের প্রায় দেশে সব মানুষকে চিকিৎসা দেওয়াটা কঠিন হয়ে পড়ে। আমাদের যে রিসোর্সের বিষয় রয়েছে, আর্থিক চিকিৎসক, সহায়ক শক্তি, আপনার সেই ডায়াগনস্টিক টুলস, ঔষধ ইত্যাদি তাহলে এই রিসোর্সটা অন্য জায়গায় আসলে ব্যয় করা যেত। সেই জন্য কীভাবে দুর্ঘটনা কমে ওই ধরনের দিকে নজর দেওয়া উচিত। এবং সরকারও এই প্রিভেনশনের দিক থেকে বেশি ওনারা নজর দিতে যাচ্ছেন, যাতে মানুষের অসুখ বিসুখ দুর্ঘটনা এগুলি কম কেমনে হয় এই দিকে একটু নজর দেওয়ার একটা পরিকল্পনা বর্তমান সরকার রয়েছে বলে আমি জানি। একটু যদি বলতে যে দুর্ঘটনা ঘটলে আসলে ওই মুহূর্তে আশেপাশে যারা থাকেন প্রাথমিকভাবে একেবারে তাৎক্ষণিকভাবে তাদের আসলে কি করণীয়? একটি দুর্ঘটনাস্থলে প্রথম কাজ হলে লোকটা যে দুর্ঘটনা কবলিত হলো এই মানুষটার কাছে যায় প্রথমে দেখা, তারা জিজ্ঞেস করলেই কিন্তু সে বলবে যে সে কি ব্যথা পায় না কি করে, তার কোথায় ব্যথা লাগতেছে। প্রথম কাজ হলে, অনেক সময় দুর্ঘটনা এমন বাংলাদেশের রাস্তাগুলি যে একটা মানুষ দুর্ঘটনা কবলিত হওয়ার পর সে রাস্তায় পড়ে আছে, ওই রাস্তা দিয়ে আরও গাড়ি যাচ্ছে, আবার নিচে পড়ে গেছে, ক্ষেতের মধ্যে পড়ে আছে, অথবা পানিতে নিচে কোনো ডুবা নালায় পড়ে আছে। অতএব মানে আশেপাশের লোকজনের প্রথমেই উচিত হবে এই মানুষটাকে নিয়ে একটা নিরাপদ আশেপাশের জায়গায় প্রথমে শুয়ে দেওয়া বা একটা নিরাপদ ব্যবস্থা করা। তারপর যদি সম্ভব হয় আশেপাশে
কোনো সেরকম রক্তপাত হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেটিকে সাথে যে কোনো কাপড়, এবং সেটা একটা গামছাও হতে পারে, কিংবা আশেপাশে কোনো যদি ফার্মেসি থাকে, গজ ব্যান্ডেজ যদি কিছু থাকে, রক্তপাতের জায়গাটাতে অন্তত আপনি চেপে ধরে আপনি বন্ধ রাখেন, তাৎক্ষণিক বেশি রক্তক্ষরণটা বন্ধ করা যায়। আর যদি ধুলা ময়লা থাকে, আপনি হয়তো মেডিকেলে গেলে সেটা পরিষ্কার করবে, কিন্তু হাতের কাছে যদি কোনো একটা ফার্মেসি কিংবা একটা দোকান থাকে, সেখানে পরিষ্কার ফ্রেশ ওয়াটার থাকে, পানি পাওয়া যায়, এ দিয়ে ময়লা টলাগুলি একটু আপনি পরিষ্কার করে নিলেন, নিয়ে যদি আপনার একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কিংবা গজ ব্যান্ডেজ যেটা পাওয়া যায় পেঁচিয়ে আপনি দিয়ে দেন, তো প্রাথমিক কিন্তু অনেক কিছুর থেকে এবং ইনফেকশন হওয়ার থেকেও অনেক সময় সেভ হয়ে যায় পেশেন্টটা। একদম সাধারণ একদম মানুষের কিন্তু এবং দ্রুত গতিতে পরবর্তীতে মানুষটিকে একটি যে কোনো ট্রান্সপোর্ট, যে কোনো একটা বন্দোবস্ত করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া বা তাকে পাঠাইতে সহায়তা করা। আর যদি দেখা যায় যে গুরুতর আহত হয়, তাহলে সেই সাধারণ লোকজন আশেপাশে যারা থাকেন তারা একটা অ্যাম্বুলেন্সের সহযোগিতা করতে পারেন, কিংবা একটা গাড়ি ঠিক করে দেওয়ার সহযোগিতা করতে পারেন, অথবা যেখানে পাওয়া যায় সেই জায়গা পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আর নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র যদি থাকে, সেখানে যদি উনি নিয়ে পৌঁছে দিয়ে দেন, তাহলেই কিন্তু এই রোগীটার অনেক সেভ হয়ে যায় বা সে উপকারটা পেয়ে যাবে। আর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছার পর সেখানে ডাক্তাররা সহ অন্যান্য সহায়ক শক্তি যারা আছেন, তারা তখন তাকে সেভাবে রেস্কিউ করবেন বা চিকিৎসাটা দিবেন। কিন্তু পেশেন্টগুলো অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট এমনও হয় যে সে রক্তক্ষরণ হয়ে যেতে যেতে মারা যায়, যেটাকে আপনারা স্পট ডেথ বলেন বা যেরকম। সে হয়তো 1 ঘন্টা আগে যদি আসতে পারতো স্বাস্থ্যকেন্দ্রে, হয়তো বা সে বেঁচে যেত। কিন্তু এই যে মাঝখানের সময়টুকু নষ্ট হয়েছে, তাকে সেই ব্যবস্থাপনা করা। আশেপাশে ইদানিং একটা বিষয় ঘটে, আমি সেটাকে দুঃখজনক বলবো, যে দেখবেন মানুষটাকে সাহায্য করার পরিবর্তে তাকে ছবি তোলা নিয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, অথচ মানুষটি পড়ে আছে। সুতরাং এই যখন কোনো দুর্ঘটনা বা এরকম কোনো কিছু শিকার হয়, এটি তখন মানুষের উচিত হবে মানুষগুলোকে যারা দুর্ঘটনায় আহত হয় তাদেরকে যত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করার দিকে নজর দেওয়া। আর যে সমস্ত ট্রান্সপোর্ট থাকে, সেই ট্রান্সপোর্টগুলোকে যে যাতে রাস্তাটা আবার তাড়াতাড়ি সচল হয়, সেই দিক থেকে সহায়তা করা। কারণ এই জায়গাটা যদি আটকে যায়, তখন আপনি অ্যাম্বুলেন্স যেতে পারবে না, গাড়ি যেতে পারবে না, মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে এবং এটা দীর্ঘ লাইন হয়ে যায়। আপনারা জানেন অনেক সময় একটা বাস বা অন্য কিছু দুর্ঘটনার কারণে মাইলের পর মাইল আপনার হয়ে যায়, ট্রাফিক জ্যাম হয়ে যায়। ট্রাফিক জ্যাম হয়ে গেলে যদি মানুষগুলোকে আপনি অ্যাম্বুলেন্সে নিতে চান অথবা কোনো ট্রান্সপোর্টে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে চান, তো ওইটাও বাধাগ্রস্ত হয়। দেখা যাচ্ছে যে ওই কারণেই পেশেন্টটাকে ঠিক জায়গায় নিতে সময় বেশি লেগে যাচ্ছে, যেটি হয়তো তার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। একটু যদি আমি বলতেন যে এই যে যখন একটা স্বাস্থ্যকেন্দ্রে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের, আপনি যেহেতু অনেক সিনিয়র একজন চিকিৎসক, তরুণ চিকিৎসকরা তো অনেকেই এই অনুষ্ঠানটা দেখছে, তাদের উদ্দেশ্যে আসলে ওই সময়ে তাদের করণীয় কি, এবং তারা যখন বড় একটা হাসপাতালে, টারশিয়ারি লেভেলের হাসপাতালে পাঠাবে, সেই সময়ে কি কি জিনিস আসলে সে ব্যবস্থা করবে, মেনটেন করবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। জি, থ্যাংক ইউ। আমরা আলাপ করছিলাম, আপনি যেহেতু অনেক দিন ধরে আসলে এই চিকিৎসার সাথে জড়িত, গবেষণার সাথেও জড়িত, তরুণ চিকিৎসকরা তো শুনতে চাইবে এই অনুষ্ঠানটা। সেই ক্ষেত্রে আসলে যদি একটু বলতেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে যখন একজন তরুণ চিকিৎসক তাকে অ্যাটেন্ড করবে, কি কি বিষয়ে উনি লক্ষ্য রাখবেন। অনেক ক্ষেত্রে যেটা হয় তার আন্তরিকতা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে, কিন্তু দেখা যাচ্ছে যে তরুণ চিকিৎসক এই বিষয়গুলি যদি একটু নজর দিত, সেটা রোগীর জন্যও ভালো হতো, তার জন্যও কিন্তু ভালো হতো। এটা যদি একটু বলতেন। জি, তবে প্রথম কথা হচ্ছে যে আসলে চিকিৎসকদেরকে যারা চিকিৎসা করেন 5 বছর তারা লেখাপড়া করার পর 1 বছর ইন্টার্নশিপ করেন, ওই সময়গুলোতে কিন্তু তাদেরকে এই বিষয়গুলি শেখানো হয় যে জরুরি বিভাগে গেলে একটি পেশেন্টকে কী করতে হয়। এর একটা মোটামুটি ধারণা কিন্তু অন্তত MBBS লেভেলের লোক যারা আছে, চিকিৎসক যারা, তারা জানেন। আর যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন বা বিশেষজ্ঞ চিকিৎসক, তারা তো অনেক কিছুই জানেন। তারপরে আমি বলবো যে ওখানে যাওয়ার সাথে সাথে আমরা যেটা করতে বলবো যে একটা পেশেন্টকে এই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সাথে সাথে তরুণ চিকিৎসকের প্রথম কাজ হচ্ছে মাথা থেকে শুরু করে তার পা পর্যন্ত প্রথমে দেখা, আমরা যেটাকে বলি হেড টু টো এক্সামিনেশন। অর্থাৎ এটা দেখলে হয় কি, কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে এটা বুঝতে সুবিধা হয়। আবার পেশেন্ট হয়তো দেখা যায় এক জায়গায় ব্যথা বলতেছে, আরও অন্য জায়গায় তার
হয়তো ব্যথা আছে, সেটা এটা মিস করে যেতে পারে। কিন্তু এই জিনিসটা যদি মনে রাখে যে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাথমিকভাবে আমাকে রোগীটাকে দেখতে হবে, তাহলে এক জায়গায় না বা একাধিক জায়গায় তার যদি কোনো ভাঙ্গাই হোক বা অন্য ব্যথাই হোক সেটা তখন বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন তরুণ, তার কাজ হচ্ছে যে রক্তক্ষরণ হচ্ছে কিনা কোথাও, দ্রুতগতিতে সেই রক্তক্ষরণটা বন্ধ করার ব্যবস্থা করা। যদি অন্য ব্যবস্থা নাও থাকে, অ্যাটলিস্ট ব্যান্ডেজ দেওয়া, আমরা যেটা প্রেসার ব্যান্ডেজ বলে থাকি, যে প্রেসার ব্যান্ডেজ দিয়ে সেই জায়গাটাকে রক্তক্ষরণটা বন্ধ করা। তৃতীয়ত হচ্ছে হলো তার ব্যথা বেদনা যে চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সেটি তার করে নিতে হবে। এর পরবর্তীতে তাকে যে জায়গা, যদি সে সেখানে এক্স-রে বা এরকম কোনো মেশিনারির সুযোগ থাকে ভাঙার, তখন এক্স-রে করলেই বোঝা যায় ভাঙছে কিনা, দেখে ওই জায়গাটায় অ্যাটলিস্ট একটা প্লাস্টারের ব্যবস্থা করে দেওয়া। এই প্লাস্টারের ব্যবস্থাটা করে দিলে হাতে যদি যায় হাতটিকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করে দেওয়া। এবং এই কাজগুলি যদি একজন ডাক্তার প্রাথমিকভাবে করে তাহলে কিন্তু বেশ উপকৃত হয়। এখানে একটি অ্যালার্মিং বিষয় যেটি হচ্ছে, আমরা যেটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত থাকি, হাড় ভাঙার ক্ষেত্রে মেরুদণ্ড বা ঘাড়ের কোনো হাড় ক্ষতিগ্রস্ত হইল কিনা, বা মস্তিষ্কে হেড ইঞ্জুরি আছে কিনা। ঘাড়ে যদি ক্ষতিগ্রস্ত হয় তার মাথাটাকে সোজা করে রাখতে হবে এবং বালিশ ছাড়া সেটিকে সোজা করে রাখতে হবে, এবং তাকে নড়ানো চালানোর ক্ষেত্রে মাথায় ধরবে এবং ঘাড়ে একসাথে ধরবে। তা না হলে এই ঘাড়টা ভাঙা, ভিতরে ঘাড়ের ভিতরে যদি কোনো ভাঙা হাড় থাকে, আমরা যেটিকে সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি বলি, তখন কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরির কেয়ারটা যদি ঠিক মতো না নেওয়া হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এটা যদি বলতেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে ধরে নিতে হবে, ঘাড়ে ধরে নিতে হবে, এটা তাদেরকে শেখানো হয়। কিন্তু এই জিনিসগুলো আর সাধারণ মানুষের উচিত হবে চিকিৎসক বেশি নাড়াচাড়া না করা, বেশি নাড়াচাড়া না করা, সহায়তা করা। জি, অনেক সময় দেখা যায় এটা চারপাশে ভিড় জমে চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় জি, আপনার রোগী মানুষ অনেক, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে মানুষের জন্য চিকিৎসা করা যায় না। বিশেষ করে আমি বলবো, এটা বলা আমার উচিত হবে কিনা জানি না, পেশেন্টের যদি আত্মীয় স্বজন বা বেশি থাকে বা খুবই ইম্পর্টেন্ট মানুষ, এদের ক্ষেত্রে এটি আরও বেশি হয় যে লোকজনের ভিড় হয়ে যায়, চিকিৎসকই ঠিক মতো কাজটি করতে পারতেছে না। আপনাকে চিকিৎসকের কাজটি করার পরামর্শ দিতে হবে, তখন চিকিৎসকরা এই কাজটা করতে পারবেন তার যেটা করা দরকার। এই যে আপনি বললেন যে অনেক ক্ষেত্রে আমরা এটা চিন্তিত দেখি মানুষজন বলে যে তার ব্রেনের কোনো আঘাত আসলে পেয়েছে কিনা, এটাকে বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় রয়েছে কিনা, যে এই লক্ষণগুলো দেখা গেলে আসলে বোঝা যায়? জি, এটা আমরা এটাকে গ্লাসগো কমা স্কেল বলি আর কি। তাকে সে হাত পা বললে নড়াতে পারে কিনা, তার একটা কথা বলতে পারলে জিজ্ঞেস করলে সে ঠিক মতো বলতে পারে কিনা, অর্থাৎ তার যে কোথায় সে আছে, তার ওরিয়েন্টেশন যেটাকে আমরা বলি, সে ঠিক মতো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সে ঠিক মতো বলতে পারি কিনা যে সে কোথায়। তারপরে তাকে আমরা বিভিন্ন রকমের টেস্ট আছে, এই আমরা জিজ্ঞেস করি, কথাবার্তা জিজ্ঞেস করি, তাকে আপনি হাত পা সরান বা তাকে কিছু করতে বলা, সেই কাজটা সে করতে পারে কিনা, দ্যাট ইজ কমান্ড ফলো করে কিনা। এই ধরনের কতগুলি কথা আছে, আই ওপেনিং, কমান্ড ফলো করা, সে হাত পা নাড়ানো, এই জিনিসগুলি যখন সে বলতে পারে, কথাবার্তা বলতে পারে এবং শ্বাস প্রশ্বাস সহ এগুলি যখন ঠিক থাকে, আমরা ধরে নিই যে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। কিন্তু দেখা যায় যে কিছু বলছে না, চুপচাপ তাকায় আছে, চোখ বন্ধ করতে বলে না, শ্বাস নেওয়া ঠিক নাই, হাত পা নড়াইতে বলে না, কমান্ড ফলো করে না, কোনো কিছু করে না, এবং ব্রেনের আশেপাশে মাথায় বা কোথাও ইনজুরি আঘাত আছে বা রক্তপাতের একটা চিহ্ন দেখা যায় বা ভুলে গেছে, তখনই আমাদের খুব দ্রুততার সাথে সন্দেহ করার যথেষ্ট রকম কারণ আছে যে তার কোনো না কোনো ব্রেন ইনজুরি হয়তো বা হয়েছে। আচ্ছা, খুব সুন্দর হয়ে বলছেন। একটু সাধারণ মানুষরা অনেক সময় জানতে চায় যে কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনায় বা আঘাতপ্রাপ্ত হলে দেখা যায় যে একটা প্লাস্টার করে দেওয়া হয় বা একটা হাড় ঝুলিয়ে দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসক বলেন যে না, অপারেশন লাগবে। আসলে কেন? আমরা আলাপ করছিলাম, একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তিও থাকে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকরা বলে যে না, আপনার প্লাস্টার করে দিলেই হয়ে যাবে, আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বলে যে না, অপারেশন লাগবে। কখন আসলে অপারেশন লাগে আর কখন প্লাস্টার করা? দেখুন, এটি এই খুব সংক্ষিপ্ত পরিসরে বলা একেবারে কঠিন বিষয়। স্বাভাবিকভাবে যদি কোনো হাড় ভাঙে, এই হাড়টা ভাঙার পরে যে জায়গায় হাড়টা আছে ওই জায়গায় আছে, দূরে সরে যায়নি, বা সেটি চামড়া, মাংস বা অন্য এগুলো ক্ষতিগ্রস্ত করেনি। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্লাস্টার দিয়ে চিকিৎসা করা সম্ভব। এবং যদি বা হাড়টা ভেঙে অল্প কিছু সরেও যায়, কিন্তু সেটিকেও কিন্তু আবার
আমরা ওই জায়গার মধ্যে বসিয়ে প্লাস্টার করে দিয়ে সম্ভব, যেটিকে আমরা আমাদের ভাষায় বলি রিডাকশান করা, অর্থাৎ পূর্বের অবস্থায় হাড়টাকে ফিরিয়ে নিয়ে আসা। মানুষ যে সাধারণ মানুষ বলে যে আগের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে হাড়টাকে পূর্বের জায়গায় ঠিক মতে। এই কাজটি যদি সুন্দরভাবে করা যায় তখন প্লাস্টার দিয়েই চিকিৎসা করা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্ভব। এবং আপনার যাদের জানার জন্য বলবো আমি দর্শকদেরকে যে বেশিরভাগ ভাঙা কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। এবং যখন এই স্বাভাবিকভাবে বসায় দেওয়া এই কাজটা স্থানীয়ভাবে কিংবা আপনার বড় হাসপাতালে নেওয়ার পরেও সম্ভব হয় না, আমরা হাতটাকে বসিয়ে দিতে পারছি না, তখনই কিন্তু অপারেশন করে তাকে নিজ জায়গায় বসিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে। আবার কতগুলি আছে যে না জয়েন্ট সহ আপনার জড়িত হয়ে গেছে। জয়েন্ট এমন একটা ব্যাপার থাকে যে এটাকে বেশ কম করে জোড়া লাগলে সেই জয়েন্ট পরবর্তীতে নড়াচড়া করা বা তার কার্যক্রমে সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ যখন কোনো ভাঙা কোনো জয়েন্টকে সন্ধিকে আপনার যুক্ত হয়ে যায় হাড়ের সাথে, তখন কিন্তু অপারেশন করা জরুরি হয়ে পড়ে। এমন কিছু কিছু জায়গা আছে বড় বড় ভাঙা, যেমন আপনার থাই বা উরুর হাড্ডি, এরকম কিছু জায়গা আছে যেগুলোতে ভাঙলে অপারেশন করা ছাড়া আপনার উপায় থাকে না। এগুলোকে আমরা বলে থাকি ফ্র্যাকচার অফ নেসেসিটি, মানে এই ভাঙাটা এরকম যে একে অপারেশনে যেতে হবে। এই ধরনের কিছু কিছু আছে, যেমন প্যাটেলা বা যে আপনার এটাকে কি বলা হয়, হাঁটুর যে ঘিলার অনেকেই বলে বা বাটি, এটা ভেঙে একটু সরে গেছে, একে কিন্তু আর যদি ভেঙে একদম ঠিক জায়গায় থেকে যায় তখন প্লাস্টার দিয়ে চিকিৎসা সম্ভব। কিন্তু যদি সরে যায় এটিকে নতুন করে বসার থেকে অপারেশন করতে হবে। এরকম আবার হাড় ভাঙছে, ভাঙার পর চামড়া মাংস নষ্ট হয়ে গেছে, কয়েক টুকরা হয়ে গেছে এই ধরনের অপারেশনে যাওয়া ছাড়া তখন আর গতি থাকে না। এরকম যে জটিল যে বিষয়গুলি আসে এর ক্ষেত্রে অপারেশনে যেতে হয়। সোজা কথা হচ্ছে প্রাথমিকভাবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি প্লাস্টার দিয়ে চিকিৎসা করি। এবং আপনাকে যদি আমি স্ট্যাটিস্টিক বলি তাহলে 70-80% ভাঙার কিন্তু চিকিৎসা প্লাস্টার দিয়ে করা সম্ভব, আর বাকিগুলোর ক্ষেত্রে অপারেশনে যাওয়া। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলেছি, একটু যদি খুব সংক্ষেপে বলতেন যে দুর্ঘটনার আসলে প্রতিরোধে আমাদের কি কি করণীয় মোটা দাগে যদি বলতেন। প্রথম কথা হচ্ছে আপনি দুর্ঘটনা হচ্ছে কেন হচ্ছে গাড়ি চালাতে যায় ড্রাইভার যারা গাড়ি চালায় তারা রাস্তা একটু সুযোগ পেলেই মানে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটা চালায়, যেটি তার হয়তো সীমা রাস্তার মধ্যে কিন্তু কোনটা কত গতিতে গাড়ি চালাবে এরকম একটা সীমা দেওয়া থাকে, এটা ফলো করে না, জোরে গাড়ি চালায় দ্রুত গতিতে। তারপরে হলো কি রাস্তাগুলিতে আপনি মনে করেন যে এমনভাবে তৈরি আছে রাস্তাটা হয়তো পুরোপুরি মসৃণ নাই আমাদের দেশে, খুবই স্বাভাবিক ভাঙাচোরা থাকে, এইগুলোতে ব্রেক ঠিক মতো ধরে গাড়িটা সতর্কতার সাথে ড্রাইভার সেটি করে না। এবং ড্রাইভাররা যে ইভেন গাড়ির ফিটনেস আপনি যদি বলেন যে সব গাড়ি দেখবেন যে রাস্তায় চলছে আর দেখবেন যে সে আসলে চলার উপযোগী কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আপনি আন্দাজ করেছেন ব্রেক ধরেছেন ঠিক জায়গায় যায় থামলো না, তো না থামলে তো সামনাসামনি যেটি আসতেছে ওটির সাথে যে মুখোমুখি সংঘর্ষ হবে। ইভেন ড্রাইভার ফিটনেস আমি বলবো আমাদের দেশে এমন অবস্থা যে আপনার গাড়ি চালাচ্ছে সে ঠিক মতো গাড়ি চালানোর ব্যাপারে অতটা দক্ষ নন। আবার প্রতিযোগিতা রাস্তার মধ্যে গাড়ি একটার সাথে আরেকটা প্রতিযোগিতা শুরু করে একটার সাথে আরেকটার সাথে পরিচয় করে, ফলাফল হয় কি যখন সে ব্রেক করলো বা গাড়ি থামানোর দরকার হলো ঠিক জায়গায় থামাইতে পারলো না। এবং মানুষেরও কিছু দিক থেকে সতর্ক হওয়া প্রয়োজন। আপনি ইদানিং আপনি খেয়াল করে দেখবেন একটা মানুষের ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ আছে, আন্ডারপাস আছে, সে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, শুধু তাই নয় কানের মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে একজন ড্রাইভার হর্ন দিচ্ছে সে ঠিক মতো হয়তো সরতেছে না, ওই জায়গায় যায় তখন আপনি বলতে চাচ্ছেন যে চালক এবং আমাদের যারা পথচারী বা সাধারণ মানুষ উভয় পক্ষে আসলে সচেতন হলে এই দুর্ঘটনাগুলোকে সম্ভব হবে। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটি আসলে বলছিলেন যে দুর্ঘটনার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, সেজন্য আমাদের সকলকে শুধু ড্রাইভার না আমাদের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, তাহলে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আমরা সবাই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।